সুধী দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। ১৯৯১ সালের পর অর্থাৎ দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। একাধিক প্রার্থী থাকায় জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। গত ২৪ জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন। তারপর থেকেই নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় বাংলাদেশ। বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। অন্যদিকে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে। কে হচ্ছেন বঙ্গভবনের অভিভাবক জানা যাবে আগামী ২০ আগস্ট। ততদিন পর্যন্ত নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় থাকবেন বাংলাদেশের জনগণ। দর্শক, আমরা আজকে একটু আলোচনা করতে চাই এই বিষয়টা নিয়ে, নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় বাংলাদেশ। সেই সাথে সময় সময় বিষয় নিয়েও আমরা আলোচনা করব এবং রাষ্ট্রপতি কে হচ্ছেন মোটামুটি একটু ধারণা পাওয়াই যাচ্ছে। যত আলোচকরা আছেন তাদের কাছ থেকেও শুনবো আগামী দিনগুলো রাষ্ট্রপতির দায়িত্বে কে পালন করবেন, সামনের দিকগুলো বাংলাদেশ কোন পথে হাঁটবে এই রাষ্ট্রপতির নেতৃত্বে, সেই প্রসঙ্গগুলো আসবে আজকের আলোচনায়। আলোচনা করবার জন্য আমার বায়ে আছেন রুহুল আমির রাসেল, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। রুহুল আমির রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন ডক্টর শিব্বির আহমদ, উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ডক্টর শিব্বির আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম দীর্ঘ ৩৫ বছর পর আবারও ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে। কে হচ্ছেন সেই বঙ্গভবনের অভিভাবক, সেই প্রশ্নগুলো আসবে আজকে। প্রথমে একটু যেতে চাই রুহুল আমির রাসেল, মোটামুটি শতভাগ নিশ্চিত হওয়া যাচ্ছে যদি বিএনপির পক্ষ থেকে যেহেতু মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যদি বলি তার বর্ণাঢ্য রাজনীতি আছেন তার ইতিহাসে, তার রাজনৈতিক ইতিহাসে, আপার কোনো শেষ সময়ে কোনো পরিবর্তনের সুযোগ দেখেন কিনা, বা যদি হয়তো, এবং সেটা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি যদি হন, কি দেখছেন সামনের দিনগুলো? আবার যদি যেহেতু ১৩ আগস্ট মনোনয়ন দাখিল করার সময় আবার এখন কোনো বিকল্প কোনো চিন্তা দেখেন কিনা? না, এটা তো বিএনপির একটি দলীয় সিদ্ধান্ত। শেষ রাজনীতিতে শেষ কথা বলে তো কোনো কথাই নাই। এখন চূড়ান্তভাবে মনোনয়নপত্র সাবমিশনের আগ পর্যন্ত অনেক কিছুই করতে পারে। সেটি এখন হাইপোথেটিক্যালি আর কি অনেক কিছু আপনি বলতে পারবেন। কিন্তু যতটুকু আমরা পরিষ্কার, আমরা যতটুকু রাজনীতি পর্যবেক্ষণ করি আমরা গণমাধ্যমের মানুষ হিসেবে, সেই জায়গাটা থেকে আমরা তো দেখছি যে অনেকটাই চূড়ান্ত বলা যায়, যে প্রায় নিশ্চিত বা চূড়ান্ত। আপনি হয়তো প্রায় শব্দটা আমরা এখন যুক্ত করতে বাধ্য হচ্ছি সময়টা পার হওয়ার আগ পর্যন্ত। তা না হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে রাষ্ট্রপতি হচ্ছেন এটি আর কি এখন পরিষ্কার, এটা অনেকটাই পরিষ্কার। এই অনেকটা শব্দটা বলতে হচ্ছে সময়টা পার করবার জন্য আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি এখন পর্যন্ত কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা আমি দেখছি না। তারপর রাজনীতিতে শেষ কথা বলে কোনো শেষ নেই এই যদি মুহূর্তে। পরিষ্কারই আমরা ধরি, এবারে পরিষ্কার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি ২৩তম রাষ্ট্রপতি হন, বিএনপি বা বিএনপি সামনের দিকে কীভাবে রাষ্ট্রপতিকে দিয়ে চালাবেন, বা রাষ্ট্রপতি কীভাবে দেশটাকে পরিচালনা করবেন, যদিও প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা, কি মনে হয় আপনার? দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই রাষ্ট্রপতি যদি হন, তাহলে তিনি হবেন সেই রাষ্ট্রপতি যিনি হচ্ছে শৈশব থেকে রাজনীতি করে আসা একজন মানুষ, যিনি গত ১৭ বছরে ১৮০টা মামলার আসামি ছিলেন, জেল জুলুম, হ্যাঁ, এমন কি ছিল না যে তার একজন রাজনীতিবিদের যত ধরনের আর কি পরীক্ষা দিতে হয় তিনি সেই শৈশব থেকে দিয়ে আসছেন। ওনার শৈশবে বর্ণার একেবারে স্কুল জীবন থেকে তিনি ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছেন। বিষয়টা এমন না যে উনি মাঝখানে এসে আমলাদের মতো আমলা থেকে এসেছেন, শিক্ষকদের মতো শিক্ষকতা করে এসেছেন, তা না। উনি সেই স্কুল লাইফ থেকেই মাঝখানে কিছুদিন তিনি শিক্ষকতা করেছেন, কিন্তু সেই সময়টা তো উনি রাজনীতির সঙ্গেই ছিলেন। তো শৈশব থেকে উঠে আসা একজন মানুষ, কৈশোর যৌবন, তার সমস্ত জ্ঞান, সমস্ত ধ্যান জ্ঞান এবং আশা আকাঙ্ক্ষা, তার অর্জন বিসর্জন সব কিছুই ছিল রাজনীতি ঘিরে। তিনি এবং
তিনি কিন্তু সেই রাজনীতি কি বিএনপির রাজনীতিকে ঘিরে না বা ছাত্র দলের রাজনীতিকে ঘিরে? না, উনি যখন রাজনীতিতে এসেছেন তখন তো আর ছাত্র দলের জন্মই হয় নাই। উনি ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছেন শৈশবে। বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমার জানা মতে ঢাকা বিশ্ববিদ্যালয় উনি একসঙ্গে ছিলেন। ওনার অন্যতম বন্ধু এবং সহপাঠী ছিলেন আমার জানা মতে দুইজনের নাম আমি জানি আর কি, যেটি হচ্ছে কখনো কখনো অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের কণ্ঠে আমি শুনেছি, গল্পে শুনেছি যে তারা একসঙ্গে হচ্ছে ছাত্র ইউনিয়ন করতেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একসঙ্গে অর্থনীতি বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন তিনি, আনিস ইসলাম মাহমুদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ। তারা তিনজনই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা একসঙ্গে রুমমেট ছিলেন, একসঙ্গে ছাত্র ইউনিয়ন করতেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একসঙ্গে অর্থনীতি বিভাগে পড়াশোনা করেছেন, যেটি আমি ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের কাছ থেকে বিভিন্ন সময় গল্পের মাধ্যমে আমরা শুনেছি আর কি। এটা তার একান্ত ব্যক্তিগত আলাপচারিতার জায়গা থেকে। এবং এমনও বলেছেন যে যে শেখ হাসিনার আমলে আমি একটি সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছে, তখন বলেছেন যে এখন হয়তো যদি বলি যে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আনিস ইসলাম মাহমুদ একসঙ্গে মিলে এনএসএফ, তৎকালীন জামায়াত ইসলামের ছাত্র সংগঠন এনএসএফের কর্মীকে হত্যা করেছিলাম আমরা একসঙ্গে, এই কথা বললে তো হাসিনা আমাদেরকে খুনের মামলাও দিতে পারে, মজা করে বলছিলেন আর কি। যে ইসলামী ছাত্র সংঘ যেটি ছিল পরবর্তী যেটা ছাত্র শিবিরে রূপান্তরিত হয়। তো উনি গল্পের ছলে এভাবে বলতেন যে ওনারা একসঙ্গে এনএসএফের বিরুদ্ধে কীভাবে লড়াই সংগ্রাম করেছেন সেই ছাত্র জীবন থেকে। তো সেই একজন ত্যাগী পোরখা মানুষ, রাজনীতির সজ্জন ব্যক্তি, সৎ রাজনীতিবিদ, আমার ধারণা এমন আর কি রাষ্ট্রপতি বাংলাদেশে আমাদের জন্য বিরল। জি, আমি আসবো আপনাকে আরও অনেকগুলো প্রশ্ন নিয়ে। ডক্টর শিবির আহমদ, যেহেতু বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র তোলা হয়েছে, যেহেতু এখন বলা হচ্ছে চূড়ান্তভাবে, অনেকটা চূড়ান্ত বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে, দুটো মনোনয়নপত্র তুলেছে বিএনপি, যদিও জামায়াতের পক্ষ থেকে একটি তুলেছে মনোনয়নপত্র বা 11 দলের পক্ষ থেকে। দুটি মনোনয়নপত্র তোলার মধ্য দিয়ে কোনো ধরনের রহস্য দেখেন কিনা, কিংবা শেষ মুহূর্তে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে কিনা? আমি বিএনপির প্রার্থীর ব্যাপারে আমি কোনো ধরনের রহস্য এখন পর্যন্ত দেখছি না, যেটা রাসেল ভাইও বললেন। যেহেতু মোটামুটি ঘোষণা হয়েছে বিএনপি থেকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি হিসেবে ক্যান্ডিডেট থাকবেন, এবং এটা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াও অনেক দিন ধরে গুঞ্জন আসছিল, যে কয়েকজনের নাম আলোচনায় আসছিল তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আসছেন। আর এখানে বিএনপির নিজস্ব রাজনীতির আরও কিছু সমীকরণ নিয়েও ধরেন আলোচনা হচ্ছে, যে বিএনপির নিজেদের সাংগঠনিক কিছু রদবদল পরিবর্তন করবার দরকার আছে, যেহেতু দীর্ঘদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন, তারপরে পরবর্তীতে সাধারণ সম্পাদক হয়েছেন, দীর্ঘদিন ধরে উনি দায়িত্ব পালন করছেন সেক্রেটারি হিসেবে দলের। তো এখন দলের মধ্যে সেই জায়গাটায় পরিবর্তন করাটাও তাদের জন্য জরুরি দরকার আছে এবং আলোচনা হচ্ছে নানান জনকে নিয়ে। তো এইটা একটা সম্মানজনক প্রসেসও, ওনাকে দলের সেক্রেটারি হিসেবে চেঞ্জ করে অন্য কাউকে বসানো হচ্ছে, ওনাকে রাষ্ট্রপতি হিসেবে বা সম্মানজনক একটা পজিশনে মুভ করিয়ে সেখানে যদি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়, এটা একটা সহজ সমীকরণ দুই কুল রক্ষা করবার জন্য। তো আমার কাছে মনে হয় না এটা বিএনপির পক্ষ থেকে আর চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, যদিও একটা অতিরিক্ত হয়তো সেফটির জন্য একটা অতিরিক্ত মনোনয়নপত্র নিয়েছেন কিনা আমি জানি না। সেক্ষেত্রে যেহেতু আপনি বলছেন যে মহাসচিবের পদটা তো খালি হবে, আপনি কাকে দেখছেন যে মহাসচিব হওয়ার মতো, কে কোন, এটা তো মানে কোনজন এগিয়ে আছেন বলে মনে হয়? এটা তো বিএনপি জানবে ভালো করে, হ্যাঁ। আমরা পর্যবেক্ষণ শেয়ার করতে পারি। আমার ধারণা হয়তো সালাউদ্দিন আহমেদ অথবা রিজভী আহমেদ ওনাদের মধ্যে কেউ একজন দলের সেক্রেটারি হতে পারে। চূড়ান্ত ডিসিশন তো নিশ্চয়ই বিএনপি নিজেদের সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেবে, কিন্তু আলাপ আলোচনা বা ভূমিকায় যেটুকু বোঝা যাচ্ছে এনাদের দুজনের কেউ একজন হতে পারেন হয়তো, কারণ বাকিরা তো সিনিয়র যারা, তাদের যদি রুহুল কবির রিজভী তো জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, যে সেক্ষেত্রে তিনি এগিয়ে থাকবেন কিনা, মানে সেই প্রশ্নটাও আসে। এটা আলাপ আলোচনা হচ্ছে যে হ্যাঁ উনি এগিয়ে থাকার একটা সম্ভাবনা আছেন। আবার এটাও আলাপ হচ্ছে, আমি যেমন বিএনপির অনেকের সাথেও যেহেতু টকশোতে দেখা হয়, কথা হয় অনেকের সাথে, যে ওনার ব্যাপারেও ইভেন রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে কেউ কেউ মনে করেছিল। তো ওনার যেহেতু কিছু ফিজিক্যাল চ্যালেঞ্জ আছে, তো এই ক্ষেত্রে দলের মহাসচিব হিসাবে যে পরিমাণ ধৈর্য করা লাগবে বা
সাংগঠনিক অ্যাক্টিভিটি করা লাগবে, সেই ক্ষেত্রে ওনার হয়তো কিছু চ্যালেঞ্জ হবে কিনা এটা কেউ কেউ মনে করছেন। আবার সালাউদ্দিন আহমেদ যেহেতু উনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিফ্যাক্টো অনেকে মনে করেন যে উনি প্রাইম মিনিস্টার হিসাবেও কাইন্ড অফ ভূমিকা রাখছেন, অনেক কিছু ডিল করছেন। তো তার একটা লিডারশিপ কিন্তু অলরেডি দলের মধ্যে তৈরি হয়ে গেছে, মানে যদিও উনি মহাসচিব না কিন্তু ওরকম পর্যায়ের একটা লিডারশিপ তৈরি হয়েছে জনগণের মধ্যে, বা ওনার দলের মধ্যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তো উনি হলেও আমি অবাক হব না, মানে আমার মনে হচ্ছে এই দুইজনের মধ্যে একজন হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমি রুহুল আমির রাসেলের কাছে এই বিষয়ে যেতে চাচ্ছি না, যেহেতু জামায়াতের পক্ষ থেকে একজনকে মনোনয়ন দিয়েছেন, যেটা আমি ইন্ট্রোতে বলেছিলাম যে কর্নেল অলি আহমদ বীর বিক্রম, তাদেরকে প্রশ্ন করা হচ্ছে, তারা বলছেন একজন যোগ্য, পরিচ্ছন্ন এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রার্থী করেছি। জামায়াত সবসময় উদারতা দেখিয়েছে, আমরা নারী সংরক্ষিত আসনে একজন শহীদের মাকে দিয়েছি, এছাড়াও আমাদের 2টি সংরক্ষিত আসন অন্য 2টি দলকে ছেড়ে দিয়েছি। আমরা বারবার প্রমাণ দিয়েছি দলীয় সংকীর্ণতা নয়, উদারতা একটি রাষ্ট্রকে সুন্দর করে করতে সাহায্য করে। কিন্তু আজকে যিনি হামিদুর রহমান আজাদ 11 দলের সমন্বয়ক, তিনি বলছেন এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে না পারে ক্ষোভ প্রকাশও করেছেন। তিনি বলেছেন যে আসলে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে এমপিরা এখন স্বতন্ত্রভাবে নিজেদের যে ভোটাধিকার ঠিকভাবে দিতে পারছেন না। প্রথম কথা হচ্ছে জামাত তার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে এক ধরনের তার যে অতীত অপকর্ম তার উপরে একটি রঙের প্রলেপ দেওয়ার চেষ্টা করেছে। যেহেতু তারা জিয়াউর রহমানের অন্যতম ঘনিষ্ঠ সহচর এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাব সেক্টর কমান্ডার বীর বিক্রম কর্নেল অলি আহমেদকে তারা হচ্ছে তাদের প্রার্থী করেছে 11 দলীয় জোটের। তাদের জোটের ভোট হচ্ছে 90। তারা জানতেন যে তারা এই নির্বাচনে কোনোভাবেই তাদের কোনো জিতবার কোনো সুযোগ নেই, এবং তারা পরাজয় জেনেই কর্নেল অলি আহমেদকে সামনে এনেছেন ভবিষ্যতে এটি নিয়ে জামাত যাতে একটি সুবিধা নিতে পারে রাজনীতির ময়দানে বা টকশোর ময়দানে বলেন বা আড্ডার জায়গায়, বা জামাতের নেতাকর্মীরা যাতে বলতে পারে যে তোমরা জামাতকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল বলো, রাজাকার বলো, আলবদর বলো, আল শামস বলো, হ্যাঁ হত্যাকারী বলো, ধর্ষণকারী বলো, কিন্তু জামাত কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে, বীর মুক্তিযোদ্ধাকে এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছে। এটি দেখবেন যে আগামী এখন জামাতের কর্মীরা সারা বাংলাদেশে মুখে মুখে, মানুষের মুখে মুখে ছড়ানোর চেষ্টা করবে। এর মধ্য দিয়ে তার কলঙ্ক মোচনের একটা চেষ্টা করবে, যেটি তার 71-এ তার যে কলঙ্ক, তার যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বিরোধিতা করে তার যে অবস্থান ছিল, 30 লক্ষ শহীদের সঙ্গে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে পাওয়া বাংলাদেশ, সেই বাংলাদেশের সঙ্গে যে জামাত একটি প্রতারণা করেছিল, শুধু প্রতারণা না, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার যে তার ঐতিহাসিক দলিল রয়েছে, জামাতের যে ঐতিহাসিক ভূমিকা রয়েছে, সেই জায়গাটায় জামাত হচ্ছে তার চরিত্রের আর কি বলেন না যে মেকআপ দিয়ে অনেক সময় একটু সৌন্দর্য বর্ধন করবার, সেই সৌন্দর্য বর্ধনের চেষ্টা করছে। জামাত তার যে দুষ্ট, নষ্ট, ভ্রষ্ট, নীতিভ্রষ্ট রাজনীতির উপরে যে মেকআপ দেওয়ার একটা চেষ্টা করছে হচ্ছে অলি আহমেদের মতো লোকদেরকে হচ্ছে তার দলে শুভাকাঙ্ক্ষী হিসাবে রাষ্ট্রপতি প্রার্থী করবার মধ্য দিয়ে। জামাত দেখবেন যে বিভিন্ন সময় বলে, জামাতের লোকজন বলে তাদের আমির এক সময় জাসদ করতেন। হ্যাঁ, আমরা খোঁজ নিয়ে আমি যদ্দূর জানি যে জাসদ তিনি প্রকাশ্যে তিনি জাসদ ছাত্রলীগ করতেন, গোপনে করতেন শিবির। জামাতের যেসব লোকজন বলে যে আর কি, তারপর তারা নানা ধরনের সমাজে কিছু লোকজন আছে না যে আদর্শচ্যুত বিচ্যুত, অলি আহমদ হচ্ছে লোভী আদর্শচ্যুত বিচ্যুত এক পর্যায়ে। তাদের না পাওয়ার বেদনার জায়গায় হতাশায় পরিণত হওয়ার পর অলি আহমেদরা গত 20 বছরেতে হতাশাগ্রস্ত মানুষ বাংলাদেশের রাজনীতিতে এবং হারিয়ে যাওয়া মানুষ। সেই মানুষরা হচ্ছে দেরকে জামাত লুফে নেয়। জামাত দেখবেন যে বয়োজ্যেষ্ঠ মুক্তিযুদ্ধ বিভিন্ন লোকজনকে তার দলে ভিড়িয়ে এই ধরনের হচ্ছে তারা এক ধরনের কলঙ্ক মোচনের সর্বশেষ চেষ্টা হিসাবে জামাত এই ধরনের উদ্যোগ নিচ্ছে। এটি তার রাজনীতির একটা চাতুর্যপূর্ণ প্রতারণা ছাড়া আমি কিছু মনে করি না। অসংখ্য ধন্যবাদ। একটু জানতে চাইবো ডক্টর শিব্বির আহমেদের কাছে। ডক্টর শিব্বির আহমেদ, যদি বলি মোটামুটি যদি 70 অনুচ্ছেদ, যেহেতু সংবিধানের 70 অনুচ্ছেদে যেই কথা, নিজের দলের বাইরে তো ভোট দেওয়ার সুযোগ নেই এমপিদের যে রাষ্ট্রপতি নির্বাচনে, সেক্ষেত্রে
বিএনপির পক্ষ থেকে তো আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, এটা মোটামুটি ধরা যায় যে সংবিধান। সেক্ষেত্রে স্রেফ পরাজয় জেনেও কেন জামায়াতের সমর্থিত যে 11 দলীয় ঐক্য তারা কেন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করছে বলে মনে হয়? যদিও রুহুল রাসেল ভাই বলছেন অতীত অপকর্মে রঙের প্রলেপ দেওয়ার চেষ্টা করছে জামায়াত, কলঙ্ক মোচনের চেষ্টা করছে। আবার জামায়াত আমির যেটা বলছেন জাসদ ছাত্রলীগ করলেও গুপ্তভাবে শিবির করতে। আচ্ছা, রাসেল ভাইয়ের বক্তব্য দিতেই পারেন। তা আমি যদি বলি যে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ এটাকে এপ্রিসিয়েট করা উচিত, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি শুধু জিতলেই নির্বাচনে অংশগ্রহণ করবেন এই যে মানসিকতা, এটা একটা স্বৈরাচারী ফেসিবাদী মানসিকতা, যে জিতলেই কেবল আমি অংশগ্রহণ করব এবং আমি হেরে যেতে পারি, আমার ভোট কম থাকতে পারে, তাহলে আমি আর অংশগ্রহণ করব না, আমি খেলবো না, আমি বলবো তোমরা একলা একলা খেলো গা, আমি এই খেলায় নাই। এইটা ফেসিবাদী স্বৈরাচারী মানসিকতা, এটা ডেমোক্রেটিক মানসিকতা না। তো কেউ যদি এটাকেই সঠিক মনে করেন, রাসেল ভাই যদি মনে করেন যে জামাতের ওটাই সঠিক ছিল যে হেরে যাবে তাও কেন ক্যান্ডিডেট না না, আমি এই কথা কিন্তু বলি হয় ওটা আমি সঠিক আমি না। জামাতের প্রার্থিতা নিয়ে কোনো কথা বলি না, আপনি মিসইন্টারপ্রেট করতেছেন। তো এখন জামাতের জামাতের অ্যারাউন্ড 90 মনে হয় এমপিদের ভোট আছে, বিএনপির 11 দলীয় ভোট আছে, 11 দলীয় জোটের, মানে উনি তো 11 দলীয় জোটেরই প্রার্থী। তো আমি মনে করি এটা একটা বাংলাদেশে আমরা যে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাচ্ছি, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ, যে সরকার দল বিরোধী দল দুই দল প্রার্থিতা দিচ্ছে, এবং ইভেন ইফ তারা হেরে যাবে সেটাও তারা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা সর্বশেষ আমরা দেখেছিলাম 91-এ এরকম বিরোধী দল থেকে প্রার্থী ছিল এবং সরকার দলের প্রার্থী জিতেছিল, সেখানেও একই ব্যাপারই ছিল, আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি হয়েছেন। তো এইটা তখনও কিন্তু আমরা ওই যে স্বৈরাচার থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক পথে যাচ্ছি, একটা সুন্দর সম্ভাবনা তৈরি হয়েছিল। এটা আমি মনে করি একটা সুন্দর সম্ভাবনা আমাদের গণতান্ত্রিক অভিযাত্রায়। আমি বিরোধী দলকে অ্যাপ্রিসিয়েট করি যে তারা ডিসিশন নিয়েছে, তারা প্রার্থী দিয়েছে। আর যেটা বলছেন যে এখন কে জিতবে, আমরা অ্যাপারেন্টলি এটা বুঝতেই পারছি যে যেহেতু বিএনপির এমপি বেশি সংখ্যায়, তাদের প্রার্থী জেতার সম্ভাবনাই বেশি, হয়তো জিতবেও। কিন্তু 70 অনুচ্ছেদের 70 অনুচ্ছেদের যেই ব্যাখ্যাটা, 70 অনুচ্ছেদের মাধ্যমে যেটা, যে 70 অনুচ্ছেদের মাধ্যমে যে সংসদ সদস্য পদ চলে যায় দলের বিপক্ষে ভোট দিলে, সেটা হচ্ছে দলের আনিত কোনো প্রস্তাবের পক্ষে, মানে আইনসভার কোনো প্রস্তাবের পক্ষে। কিন্তু রাষ্ট্রপতিকে ভোট দেওয়ার ক্ষেত্রে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং 70 অনুচ্ছেদ নিয়ে, যে 70 অনুচ্ছেদে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে যদি কেউ ভোট না দেয় বা বিপক্ষে ভোট দেয় অথবা ভোটদান থেকে বিরত থাকে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা না, অথবা যদি অনেক সদস্য ভোটদান থেকে বিরত থাকে তাহলে অসুবিধা নেই। এইটা একবার শুধু শেখ মুজিব করেছিল এই জিনিসটা, যে 70 অনুচ্ছেদে আরও স্ট্রং করে, যে 70 অনুচ্ছেদে আমরা কি জানি যে দলের বিপক্ষে ভোট দিলে তিনি হচ্ছে সদস্যপদ হারাবে। তো এটা মূলত করা হয়েছে যে হর্স ট্রেডিং এর জন্য, যে সরকার দলের এমপি যেন বিরোধী দল কিনে ফেলতে না পারে পরবর্তীতে লোভ দেখিয়ে। শেখ মুজিব এটা যেটা করছিলেন যে এই অনুচ্ছেদে আপনি কিন্তু ভোট না দিলে আপনি বিরত থাকতে পারেন অথবা আপনি অনুপস্থিত থাকতে পারেন, তাতে কিছু যায় আসে না, তাতে সদস্যপদ যাবে না। কিন্তু শেখ মুজিবুর রহমান যেটা করছিলেন যে কেউ অনুপস্থিত থাকলে তাহলে ধরে নিতে হবে যে সে বিপক্ষে ভোট দিয়েছে, এবং কেউ যদি উপস্থিত থেকে ভোটদানে বিরত থাকে তাহলেও ধরে নেওয়া হবে সে বিপক্ষে ভোট দিচ্ছে। এটা করে এতটাই স্ট্রং করা হয়েছে যে উপস্থিত থাকতে হবে এবং দলের পক্ষে ভোট দিতে হবে। কিন্তু এখন আর সেটা নাই, এখন হচ্ছে কেউ চাইলে বিরত থাকতে পারবে অথবা ভোট উপস্থিত না থাকতে পারবে ভোট না দিয়ে। তো সেটাও যদি হয়, কারণ এটা হয়তো হবে না, মানে বললাম আর কি, তার মানে অপশান কিন্তু একবারে নাই করে দেওয়া যায় না। যদি বিরোধী দলের যিনি প্রার্থী আছেন তিনি যদি কনভিন্স করতে পারেন, অনেক মেম্বাররা যদি দলের বিপক্ষে গিয়ে ওনাকে ভোট দেন অথবা দলের প্রার্থীকে ভোটদানে বিরত থাকেন, সেই ক্ষেত্রে হইলেও হইতে পারে এটা একটা মিরাকল হবে বা খুব ব্যাপার, অবাক করা ব্যাপার হবে যে বিরোধী দলের প্রার্থী জিতবেন। আদারওয়াইজ সরকার দলীয় প্রার্থী যিনি প্রার্থী তিনি জিতবেন, সেটা আপাতত মির্জা ফখরুল ইসলাম যেটা বলছিলেন যে জামাত একটা ভালো সুযোগ পেয়েছে অতীতের কলঙ্ক মোচনের জন্য। আমার মনে হয় না এইসব কথাবার্তা, দেখেন এগুলো তো র্যাটরিক বাজারে আছে, এগুলো বলতে বলতে হাসিনা পালায়া এই দেশ ছেড়া চলে গেছে, এইসব কথা দিয়ে আসলে বাংলাদেশের পলিটিক্স আর এখন ডিফাইন্ড হচ্ছে না। এখনকার বাংলাদেশের পলিটিক্সে এইটা মেইন র্যাটরিক না, কারণ আপনি বিএনপি আছে, জামাত আছে, দুই দলেই হচ্ছে, আপনি যদি বলেন
এই মুক্তিযুদ্ধ বা ইয়ের ব্যাপারে দুই দলের অবস্থান সিমিলার। জিয়াউর রহমান যখন প্রথম সরকার এই দল গঠন করলেন এবং 78-এ যখন প্রেসিডেন্ট ইলেকশন হলো, মেজর জেনারেল এমইজি ওসমানী জিয়ার বিপরীতে প্রেসিডেন্ট ইলেকশন করছেন এবং তিনি তখন বলছেন, আমি এই ইলেকশনে অংশগ্রহণ করতেছি স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির লড়াই দিয়ে। অর্থাৎ উনি জিয়াউর রহমানকে বলছেন স্বাধীনতার বিপক্ষের শক্তি, ওনার নিজেকে বলছেন উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, উনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কেন বলছেন? কারণ জিয়াউর রহমান যে দল গঠন করছেন ওই দলে অসংখ্য মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানপন্থী বা ইউনাইটেড পাকিস্তানের পক্ষে ছিল এরকম রাজাকার শান্তি বাহিনীর লোকজনকে নিয়ে উনি দল গঠন করছেন। সো স্বাধীন বাংলাদেশে যদি প্রথম কোনো দল, গঠিত হওয়া দলগুলোর মধ্যে প্রথম কোনো দল যেটা হচ্ছে স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে গঠিত হয়েছে সেটা হচ্ছে বিএনপি। সো আমার মনে হয় না এই স্বাধীনতার পক্ষ বিপক্ষ এটা নিয়ে বিএনপির এমন কোনো অ্যালার্জি থাকবার দরকার আছে বা আছে। কারণ জিয়াউর রহমান যখন মাত্র স্বাধীনের পরপর 77-78 সালে উনি যখন দল গঠন করেন তখনই তিনি এটা রিয়েলাইজ করছেন যে এই যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ করা এটা দেশকে পিছিয়ে নেওয়ার একটা কৌশল। উনি বরং যোগ্য লোক যারা আছে রাজনৈতিক কারণে স্বাধীনতার পক্ষ বিপক্ষ করেছে তাদেরকেও তিনি নিয়েছেন। শাহ আজিজকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছেন, মশিউর রহমান জাদু মিয়াকে নিয়েছেন। ইভেন এখন আপনি যদি বলেন এই নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনে তো যিনি প্রার্থী হচ্ছেন বিএনপির, ওনাকেই, ওনার বাবার ব্যাপারে এই কথা আছে যে ওনার বাবা রাজাকার ছিলেন। তো এখন একজন রাজাকারের ছেলে আরেকজন মুক্তিযোদ্ধা ক্যান্ডিডেট হচ্ছে, তাহলে আপনি বলবেন রাজাকারের ছেলেকে ভোট না দিয়ে মুক্তিযোদ্ধাকে ভোট দেন? এগুলো তো হবে না। মানে আলটিমেটলি দিন শেষে রাজাকারের ছেলে হলো ওনাকেই বিএনপি ভোট দিবে, কারণ উনি বিএনপির দলের। তাই মনে করি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এগুলো দিয়ে আসলে বাংলাদেশের রাজনীতি যে কন্ট্রোল করা হয়েছে লুটপাট করবার জন্য, ফেসিবাদ চালানোর জন্য, এটা গত 15 বছরে আসলে চলে গেছে এবং এটার আবেদনও, এই বিভাজনের আবেদনটা চলে গেছে। এটা আমি মনে করি না এখনকার মতো আর এটা নিয়ে এভাবে আলাপ তুলবার ব্যাপার আছে। কারণ বাংলাদেশের জনগণের উপরে এই সিদ্ধান্ত তো আছে। জনগণ গত 15 বছর ধরে তো এগুলো শুনে জনগণ এবারে ভোটের রায় দিয়েছে। জনগণ জানে যে মুক্তিযুদ্ধে কোন দলের ভূমিকা কি ছিল, কারা পক্ষে ছিল বিপক্ষে ছিল, এগুলো জেনেও জনগণ বিএনপিকে 50% ভোট দিয়েছে, জামাতকে 40%-এর মতো প্রায় মানুষ ভোট দিয়েছে। সো আমি মনে করি এটা জনগণ এটার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে। এটা দিয়ে আর যাতে উঠবার, নিচে নাম্বার উপর উঠবার কারো কিছু নাই। বিএনপিও তো যে রাজাকারের ছেলেকে নমিনেশন দিয়ে আমি মানে যাতে উঠতেছি এরকম কোনো ব্যাপার নাই। 11 দলীয় জোট মুক্তিযোদ্ধাকে নমিনেশন দিয়ে যাতে উঠবার ব্যাপার আছে এরকম না। আমি মনে করি তারা দুই দলেই তাদের মধ্যে যোগ্য ব্যক্তিকে নমিনেশন দেওয়ার চেষ্টা করেছেন এবং বিএনপির মধ্যে ওনারা মনে করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবচেয়ে যোগ্য ব্যক্তি। ওনাদের মধ্যে দীর্ঘদিন ধরে তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে, দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আর কর্নেল অলি আহমেদ 11 দলীয় জোটের অন্যতম একটা দল এবং ওনার দল থেকে কেউ সংসদ সদস্য হতে পারেননি, জিততে পারেননি। সুতরাং ওনার দলের যদি এরকম একটা নমিনেশন দেয় উনি সম্মানিত বোধ করবেন, সিনিয়র নেতা এবং উনি জিয়াউর রহমানের সময় থেকে রাজনীতি করে আসা মানুষ। আমি মনে করি উনি একজন যোগ্য ব্যক্তি ক্যান্ডিডেট হিসেবে। জিতবেন বা হারবেন সেটা পরের কথা, বাট একজন যোগ্য ব্যক্তিকে। ধন্যবাদ রুহুল আমির রাসেল। আজকে জামায়াতের আমির গায়েবান্ধায় একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তাদের সাঘাটায় সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যা ঘটনায় তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন। তিনি সেখানে বলেছেন বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হচ্ছে, কিন্তু এই দেশের জনগণ আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না। যারা ফ্যাসিবাদের চেষ্টা করবে পূর্বের সরকারের মতো তাদেরও ইন্ডিয়ায় পালাতে হবে বলে জানিয়েছেন জামায়াত আমির। আপনি তার এই বক্তব্যটাকে আপনি কি বিশ্লেষণ করবেন? তার আগে আর কি 5 আগস্টের আগে পরে আর কি ফ্যাসিবাদ নিয়ে তো আমাদের অনেক কথাবার্তা হয়েছে এবং ফ্যাসিবাদের শেখ হাসিনা কেন্দ্রিক যে চিন্তার যে ফ্যাসিবাদ গড়ে উঠেছিল এবং মুক্তিযুদ্ধ চেতনাকে কেন্দ্র করে ব্যবসার মাধ্যমে, পুঁজির মাধ্যমে শেখ হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন তার পরিণতি তিনি বরণ করেছেন এবং তার দল বরণ করেছে। পালিয়ে যেতে হয়েছে এখন বিচারের মুখোমুখি তারা। কিন্তু 5 আগস্ট পরবর্তী জুলাইকে নিয়ে যারা ব্যবসা করলেন, আর এক ধরনের নতুন চিন্তার ফ্যাসিবাদের জন্ম হয়েছে। যারা হচ্ছে নিজেদেরকে জুলাইয়ের মালিকানা দাবি করে ব্যবসা, এখন জুলাই যোদ্ধা বা জুলাই চেতনা নিয়ে ব্যবসা শুরু করেছেন। তারা আর এক ধরনের চিন্তার ফ্যাসিবাদ এদেশে নতুন করে বিস্তার করবার চেষ্টা করছেন। সেই তার মূল বক্তব্য থাকে 71কে ভুলে যেতে হবে, 71কে অস্বীকার করতে হবে। 71কে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টার মধ্য দিয়ে আরেক ধরনের নতুন চিন্তার ফ্যাসিবাদ
চিন্তা আর কি বিকাশ করবার একটা অপচেষ্টা, এটা আরেক ধরনের মব সন্ত্রাসীরা এটা শুরু করেছে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে। হ্যাঁ, সেটি হচ্ছে এটি রাজনীতিতে এখন আরেক ধরনের ইস্যু। যদি আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন তাহলে বলা হচ্ছে যে আপনি ফ্যাসিবাদের লোক, ফ্যাসিবাদের দোসর। হ্যাঁ, কিন্তু আপনি মুক্ত মতের উপরে, মুক্ত কথা বলার, মুক্ত চিন্তার উপরে আর কি আঘাত আনাটাও কিন্তু এক ধরনের ফ্যাসিবাদ। এবং আপনি একটা ইতিহাসকে, মুক্তিযুদ্ধের মতো একটা মহান অর্জনের ইতিহাসকে আপনি মুছে ফেলবার জন্য বলবেন যে এটা ফ্যাসিবাদ পালায় গেছে। হ্যাঁ, এটা এটা তো তাদের আরেক ধরনের ফ্যাসিবাদী রাজনীতি। ফ্যাসিবাদ শুধুমাত্র যে সরকারে থাকলেই হবে তা কিন্তু না। হ্যাঁ, চিন্তার ফ্যাসিবাদ, বিরোধী দলের থেকেও ফেসিবাদ হওয়া যায়। ফেসিবাদ হওয়া যায়, চিন্তার ফেসিবাদ বলছি আমি। সবসময় যে ক্ষমতার বিরোধী দল তো এক ধরনের পাওয়ার প্র্যাকটিস আর কি। সংসদীয় রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধী দল তো একটা পাওয়ার প্র্যাকটিস। বিরোধী দল তো ক্ষমতার অনেক কিছু ভোগ করে। কেন বিরোধী দলীয় নেতা কি সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে না? বিরোধী দলীয় এমপিরা কি সরকারি সুযোগ, তারাও ক্ষমতার অংশ। সংসদীয় রাজনীতিতে কিন্তু ক্ষমতার বাইরে না বিরোধী দল। হ্যাঁ, তারাও এক ধরনের কিন্তু পাওয়ার প্র্যাকটিস করে। তো এই ধরনের আর কি আরেকটা কথা বলা হয় যে ইদানিংকালে জামাতের লোকজন বলছেন বা তাদের বুদ্ধিজীবীরা বলবার চেষ্টা করেন যে ফ্যাসিবাদ হয় সরকারে, বিরোধী দল না। হ্যাঁ, চিন্তার ফ্যাসিবাদ তো যে কেউ হতে পারে। হ্যাঁ, আমরা বিভিন্ন সময় বলছি না কালচারাল ফ্যাসিবাদ বা নানা ধরনের ফ্যাসিবাদ। রাজনীতিতে আর কি ইতিহাসকে অস্বীকার করবার মধ্য দিয়ে আর এক ধরনের ফ্যাসিবাদের জন্ম হয়েছে 5 আগস্টের পরে। এই মব সন্ত্রাসীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কিভাবে আর কি অবমূল্যায়ন করেছে তা তো আমরা দেখেছেন। আপনার পরবর্তী প্রশ্নটা কি ছিল আমাকে বলতে পারেন? পরবর্তী প্রশ্ন লাগবে না? আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসবো। যদিও আমি মপসের কথা যখন বলছেন, মোস্তফা সরওয়ার ফারুকী একটা বক্তব্য আপনার কাছে নিয়ে আসছে। মোস্তফা সরওয়ার ফারুকী তিনি বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে, তিনি বলেছেন মব জিনিসটা আমদানি করা হয়েছে। যদি বলি এইভাবে, তিনি এভাবে বলার চেষ্টা করেছেন, জুলাই পরবর্তী সময় নেতিবাচক ঘটনাগুলোর সামনে এনে জুলাইয়ের অর্জন ও ইতিবাচক পরিবর্তনকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন স্রেফ জুলাইকে ড্রেস করার জন্য মব নামে একটা আলাদা শব্দ আমদানি করা হয়েছে। তাহলে কি মবটা কি আমদানি করা হলো, যেটা আপনি মবের কথা বলছেন? না, মব তো আমদানি হয়েছে, এটা তো অস্বীকার করবার সুযোগ নাই। মব আমদানি হয়েছে বলেই তো আমরা দেখেছি যে নানা ধরনের মব তৈরি করা হয়েছে। আমরা যমুনার সামনে মব দেখেছি না? আমরা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখেছি না? সেগুলো তো মব ছিল, সেটা তো অস্বীকার হতো না। এখন মোস্তফা সরওয়ার ফারুকীরা তো সব সময়কার সুবিধাভোগী। আওয়ামী লীগের সময় তো সবচেয়ে বড় সুবিধাভোগী মোস্তফা সরওয়ার ফারুকীরা। হ্যাঁ, তিশারা তো সবচেয়ে বড় সুবিধাভোগী। হ্যাঁ, তারা তো এখন হচ্ছে জুলাই যোদ্ধা সেজেছেন। হ্যাঁ, সুবিধাভোগী হয়েছেন জুলাইয়ের। মানে আপনি বলতে চাচ্ছেন মবটা সাংস্কৃতিক উপদেষ্টা তারা নিয়ে এসেছে বলছেন, নাকি কেউ সংস্কৃতি অঙ্গনেও তো তিনি মব তৈরি করেছেন? নামটা নিয়ে মোস্তফা সরওয়ার ফারুকী বাংলাদেশে টেলিভিশন নাটককে ভিন্ন ধারায় নেওয়ার মধ্য দিয়ে, প্রভাবিত করবার মধ্য দিয়ে বাংলাদেশের যে শিল্প সাহিত্যকে নাটকের নানা ধরনের বাজে ল্যাঙ্গুয়েজ, নেতিবাচক শব্দ চয়নের মধ্য দিয়ে বাংলাদেশের শিল্প সাহিত্য অঙ্গনেও তো তিনি এক ধরনের মব কায়েম করেছেন। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু যেতে চাই ডক্টর শিববির আহমেদ, জামায়াতের ফ্যাসিস্ট বলার বিষয়টা, যে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে গিয়েছিলেন। তিনি অবশ্য হাটহাজারিতে যাওয়ার পর একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলার সৃষ্টি করছে, যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা 86 সালে স্বৈরাচারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এই গুপ্ত বাহিনীকে আমরা পরবর্তীতে দেখেছি 96 সালে দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তার অবস্থান নিয়েছিল। 9 আগস্ট অর্থাৎ গতকালকে তিনি চট্টগ্রামের হাটহাজারিতে বক্তব্যটা দিয়েছেন। সম্ভবত নিশ্চয়ই এটা জামায়াতকে বলা হচ্ছে যে 86 সালে জামায়াত আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছিল, তারা সবসময় স্বৈরাচারীদের সাথে হাত মিলিয়েছেন। ধন্যবাদ। 86, 96, 2006 এটা আলাপে যদি আসি, আমি আরও একদিন আলাপ করেছিলাম এটা। দেখেন, বাংলাদেশে যে কয়টা গণ অভ্যুত্থান হয়েছে বা
পট পরিবর্তন হয়েছে বড় ধরনের। সব কয়টা পট পরিবর্তনে জনগণের যে মানে পট পরিবর্তনের যে সুবিধা এটা কিন্তু বিএনপি পেয়েছে। ধরেন মুজিবের হত্যার পরে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হলেন এবং সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে উনি আসলেন এবং সেই সিপাহী জনতার বিপ্লব কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে জিয়াকে ক্ষমতায় এনেছে জনতার। সেই জনতারা ইসলামপন্থী জনতাই ছিল যারা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়। সেখানে নিশ্চয়ই বামপন্থী জাসদ ছিল না যারা নারে তাকবীর স্লোগান দেয় না, দেওয়ার কথা না। জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন ইসলামপন্থী জনতার সহযোগিতায়। ৮৬ সালের নির্বাচনে এসে যেটা হয়েছে এবং জিয়াউর রহমান ক্ষমতায় এসে শেখ হাসিনাকে ফেরত এনে বাংলাদেশে কিন্তু একটা ক্রাইসিস আবার নতুন করে তৈরি করলেন, যেটা নিজেও বলি হলেন। ৮৬ সালের নির্বাচনে বিএনপি, জামাত, আওয়ামী লীগ সহ সবাই অংশগ্রহণ করবার কথা ছিল এবং সর্বশেষ যখন যেটা ছিল, যেহেতু পাওয়ারটা এরশাদ নিয়েছে বিএনপির হাত থেকে, সাত্তার সাহেবের হাত থেকে, তো বিএনপির প্রতি তার ক্ষোভ ছিল নানাভাবে, যেহেতু বিএনপির লোকেরা পাওয়ারে ছিল তাদের অনেককে তিনি বিভিন্ন মামলায় কনভিক্টেড করে তাদেরকে নির্বাচন অযোগ্য করে দিয়েছেন এবং বিএনপি, জামাত, আওয়ামী লীগ ৩ দলেরই নির্বাচনে অংশগ্রহণ করবার কথা ছিল। শেষ মুহূর্তে খালেদা জিয়া রিয়ালাইজ করলেন যে এখানে আমি কাদেরকে নিয়ে নির্বাচন করব। এগুলো নানান ইতিহাসের বইতে আলাপ আছে, মহিউদ্দিন আহমেদ লিখেছেন, গোলাম আজমের আত্মজীবনী আছে, আরও কিছু বই আছে, এগুলো আলোচনা আসছে। তো এখানে তিনি সর্বশেষ সিদ্ধান্ত নিলেন যে যেহেতু ওনার দলের গুরুত্বপূর্ণ নেতারা নির্বাচন করতে পারছেন না, উনি নির্বাচন করবেন না। ইভেন আওয়ামী লীগ বিএনপির মধ্যেও তখন এক ধরনের সমঝোতা হওয়ার আলাপ ছিল। ওনাদের নেতারা করতে পারবেন না দেখে করেনি নাকি তিনি আর কথা রেখেছেন? না না, ওরকম কোনো কথা না, ওনাদের নির্বাচন করবারই কথা ছিল এবং আওয়ামী লীগ বিএনপি সমঝোতা করে 150 আসনে নির্বাচন করারও প্রস্তাবনা ছিল বামপন্থী নেতা ফরহাদ সাহেবের পক্ষ থেকে, যে এরশাদকে হটাতে হলে বিএনপি আওয়ামী লীগকে একজোট হয়ে নির্বাচন করতে হবে, অর্ধেকে বিএনপি অর্ধেকে আওয়ামী লীগ, কারণ একসাথে নির্বাচন করলে এরশাদকে হারানো টাফ হবে। এ ধরনের নানা আলোচনা ছিল। সর্বশেষ তারা যেহেতু অনেকগুলো নেতা নির্বাচন করতে পারছেন না দেখে নির্বাচনে অংশগ্রহণ করছিলেন না। তো এখন ৮৬ সালের নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করতো তাহলে হয়তো ফেসিবাদ এতদিন আমরা স্বৈরাচার এতদিন ক্যারি করা লাগতো না, কারণ ৮৬ সালের নির্বাচনে বিএনপি নির্বাচনে ছিল না, তাও দেখেন এরশাদের আসন পেয়েছে কতগুলো, 153টা আসন। বিএনপি, আওয়ামী লীগ সম্ভবত 86 বা এরকম পেয়েছে, জামাত পেয়েছে 10টা, আরও কিছু বামপন্থীর আসন পেয়েছে। তো বিএনপি যদি থাকতো তাহলে ওই এরশাদ 153 আসনে পেত না এবং এরশাদকে তখনই হটানো সহজ হয়ে যেত সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। যাই হোক, বিএনপি ওই নির্বাচনে অংশগ্রহণ থেকে ফিরে যাওয়ার কারণে কিছু নেতাদের জন্য এটা আমাদের স্বৈরাচারকে আরেকটু দীর্ঘায়িত করলো। আর আপনি যদি 96-তে আসেন, 96-তে দেখেন বিএনপি 91-তে ক্ষমতায় এককভাবে আসতে পারেনি। জিয়াউর রহমানকেও ইসলামপন্থী লোকেরাই ক্ষমতায় এনেছে। 91-তে বিএনপি 140 আসন পেয়েছে, জামাতের 18 আসন দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে এবং জামাত নিঃস্বার্থভাবেই সমর্থন দিয়েছে, কোনো ধরনের মন্ত্রণালয় বা মন্ত্রিত্ব এগুলোর সুবিধা ছাড়াই দেশের স্বার্থে। তখন গোলাম আজমকে নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছে একটা, না না, সেটা আরো পরের কথা। কিন্তু 91-তে যখন বিএনপি সরকার গঠন করছে সেই সময় চাইলে জামাত যে কোয়ালিশন সরকার গঠন করতে পারতো, যে আমাদের এতজন মন্ত্রী দিবেন বা এই ধরনের নেগোসিয়েশন করতে পারতো, কিন্তু গণতন্ত্রের স্বার্থে বা দেশের স্বার্থে জামাত এরকম করেছে যে কোনো ধরনের সরকারে অংশীদারিত্ব ছাড়াই তারা সেই নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়েছে। এবং 94 সালে মূল বিতর্কটা শুরু হয় 94-তে মাগুরার ইলেকশন নিয়ে। তো মাগুরার ইলেকশনের এই ঘটনা ঘটার পরে সকল বিরোধী দলেরাই দাবি করছিল একটা তত্ত্বাবধায়ক সরকার, যদিও 86-র ইলেকশনের আগেই জামায়াতের গোলাম আজম সাহেব তত্ত্বাবধায়ক সরকারের জন্য তখন প্রস্তাবনা দিয়েছিলেন, কেউ তখন মানে নাই, কিন্তু 94-তে আওয়ামী লীগ রিয়েলাইজ করছে যে তত্ত্বাবধায়ক সরকার দাবি মানা উচিত, বিএনপি তখন মানলো না। খালেদা জিয়া বললেন পাগল আর শিশু ছাড়া কেউ হচ্ছে নিরপেক্ষ হতে পারে না। এবং যদি সেই সময় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিত তাহলে কিন্তু 96 নির্বাচনের প্রেক্ষাপটটা ডিফারেন্ট হতো। এবং তারা সেটা না মেনে এক ধরনের গোয়ার্তুমি করে একক একটা ইলেকশন করে শেষ পর্যন্ত তো হার মানতেই হলো এবং সেই নির্বাচন হয়ে আপনি জানেন যে জনতার মঞ্চ টঞ্চ এটা সেটা হলো এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, যেটা কখনোই আওয়ামী লীগ আসবার কথা ছিল না। তো বিএনপির ভুলের কারণেই কিন্তু আবার আওয়ামী লীগ পাওয়ারে চলে আসলো সেই সময়টাতে। এবং 2006-এ এসে যেটা করলো, KM হাসানকে বয়স বাড়িয়ে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বিতর্কিত করলো, যেটা দিয়ে আমরা কয়েকটা নির্বাচন পেয়েছি, মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন। তো এটার কারণে আবার বিএনপির ভুলের কারণে আমরা কিন্তু আবার লম্বা ফেসিবাদের কবলে পড়ে গেলাম। তো এই 86, 96, 91-তে এই গণ অভ্যুত্থানের পরে বা 2006-এ নানান সময়ে বিএনপির নানান ভুল সিদ্ধান্তের কারণে অথবা পরিস্থিতিকে রিড করতে না পারার কারণে কিন্তু আমরা
লম্বা সময় ধরে ফেসিবাদের কবলে পড়ে গেলাম এবং দীর্ঘদিন পরে এবার যখন আবার বিপ্লব হলো আবারও কিন্তু এই বিপ্লবের বা গণ অভ্যুত্থানের সুবিধাটা কিন্তু বিএনপি পেল। সো আমি মনে করি এইগুলো রাজনৈতিক র্যাটরিক বলতেই পারেন, এক একজনের এক সেক্ষেত্রে যে একভাবে ব্যাখ্যা করতে জামাত পারেন। আমি যেটা বললেন ফ্যাসিস্ট হলে ভারতে পালাতে হবে, মানে তাদের ফেসিবাদের এতে তিনি একটা বলছেন যে রুহুল আমিন তিনি বলছেন যে আসলে তারা নিজেরাই মননে ফ্যাসিবাদ, অর্থাৎ তারা 24কে দিয়ে 71কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাসেল ভাই বলছিলেন যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট আর এই জুলাই অভ্যুত্থানের পরে কিছু মপটপ নেই, যেটা আপনি মুস্তাফা সরোয়ার ফারুকীর পোস্টটা পড়লেন, খুবই যথার্থ পোস্ট, যে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে মব কালচার যদি শুরু হয়, সেটা শুরু হয়েছে 72 থেকে 75-এ। রক্ষী বাহিনীকে দিয়ে, মুজিব বাহিনীকে দিয়ে মানুষকে ধরে নিয়ে নির্যাতন করা, জাসদের লোকজনদেরকে খুন করা, হত্যা করা, রাজনৈতিক প্রতিপক্ষকে তুলে নিয়ে যাওয়া। 73-এর নির্বাচনে কি হয়েছে, যে রাজনৈতিক প্রতিপক্ষকে নমিনেশন দাখিল করতে দেওয়া হয় নাই। আমাদের এখন যিনি রাষ্ট্রপতি হাফিজ সাহেবের বাবা ডাক্তার আজহারউদ্দিন ভোলায় ক্যান্ডিডেট ছিলেন, ওনার আসনে শেখ মুজিব নির্বাচন করেছেন, এই আজহারউদ্দিন সাহেবকে নমিনেশনে দাখিল করতে দেওয়া হয় নাই, আগের দিন অপহরণ করে নিয়ে গেছে। এরকম করে জিল্লুর রহমান, মমতাজ মিয়াকে তুলে নিয়ে উনি নির্বাচন করেছেন, সৈয়দ নজরুল ইসলাম, তোফায়েল আহমেদ, এরা সবাই তার প্রতিপক্ষ ক্যান্ডিডেটকে নমিনেশনেই দাখিল করতে দেয় না, অপহরণ করে নিয়ে গেছে। কি ধরনের মব, কি ধরনের অবিচার, কি ধরনের অগণতান্ত্রিক আচরণ, এগুলো 72 থেকে 75-এ মুজিব করেছে। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে 74-এ তো আমরা একটা বিশাল দুর্ভিক্ষের মধ্যে পড়লাম, যেখানে 15 লাখ মানুষ জীবন দিল। এটা এক ধরনের চাপিয়ে দেওয়া দুর্ভিক্ষ, যেটা 73-এর শুরু থেকেই বিশেষজ্ঞরা সচেতন করতেছিলেন যে একটা দুর্ভিক্ষ আসতেছে, আসন্ন দুর্ভিক্ষ। এবং দুর্নীতি, কারাপশন, এটা অমর্ত্য সেনের বইতে উনি দেখিয়েছেন যে খাবারের অ্যাভেলেবিলিটি ছিল না, এটা না, বরং খাবারের অ্যাক্সেস মানুষের ছিল না, এন্টাইটেলমেন্ট ছিল না। দুর্নীতি, চোরাচালানির কারণে সরকার দলীয় লোকজন ভারতে পাচার করে দিয়েছে খাদ্য, সেই সবের কারণে আমরা কিন্তু 15 লক্ষ মানুষের দুর্ভিক্ষে মৃত্যুর ঘটনা ঘটলো দুর্ভিক্ষে। এবং 75-এ এই দুর্ভিক্ষের মাথার মধ্যে বসে 74-এ পর্যন্ত দুর্ভিক্ষ, ডিসেম্বরেও মানুষ মরতেছে, জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান 4র্থ সংশোধনী করলেন, যেটার মধ্য দিয়ে উনি একনায়কতন্ত্র কায়েম করলেন, যে উনি আজীবনের জন্য রাষ্ট্রপতি, সংসদের মেয়াদ অটোমেটিক্যালি বাড়িয়ে দিচ্ছেন, কোনো নির্বাচন ছাড়া সংসদের মেয়াদ বাড়িয়ে দিচ্ছেন, রাষ্ট্রপতি শাসিত সরকার করলেন, যে রাষ্ট্রপতি নির্বাচিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটে। তারপর বলছেন সংবিধানে যাই লেখা থাকুক না কেন, এখন থেকে রাষ্ট্রপতি হইবেন শেখ মুজিবুর রহমান, এবং উনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইয়াছেন বলিয়া ধরিয়ে নেওয়া হইবে। দুনিয়ার নিকৃষ্টতম স্বৈরাচাররাও এটা করে না, তারা মিশামিশি হইলেও একটা ইলেকশন দেয়। কিন্তু শেখ মুজিবুর রহমান নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজ করলেন, যে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে দিলেন এবং এমন টাইট করলেন যে ওনাকে অভিশংসনও করা যাবে না, এক দল করলেন, এই দলের অনুমোদন ছাড়া কেউ নির্বাচনও করতে পারবে না, সংবাদপত্র বন্ধ, বিচারকদের নিয়োগ দিবেন তিনি, অপসারণ করবেন তিনি, এভরিথিং টাইট করে নিয়ে এসে যে ওনাকে আজীবনের জন্য রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে দিলেন। এইটা যে দুনিয়ার ওই কিংজমও এরকম করে না, এটা নিকৃষ্টতম স্বৈরাচারের নমুনা। তো আমাদের দেশের তো পথ চলাটা শুরুতেই ধ্বংস করে দিয়েছে শেখ মুজিব, যে গণতন্ত্রের জন্য আমাদের দীর্ঘ সংগ্রাম লড়াই ছিল, সেই লড়াইটাকে মাটি করে দিল শেখ মুজিব। আমরা যে অগ্রগতির পথে যেতে পারলাম না, গণতন্ত্রহীনতার মধ্যে পড়লাম, অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং এরকম একটা নন ডেমোক্রেটিক মব কালচারের মধ্যে আটকে গেলাম, এটা পুরো দায়িত্ব শেখ মুজিবের। অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন রাসেল। সেখানে হাটহাজারীতে আরেকটি কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এই বিষয়ে আপনি কথা বলতে চাইলে বলতে পারবেন। 96 সালে দেশে মানুষের গাদ্দারি করেছে, স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল, জামায়াতের কথাই বলেছে। সেখানে আরেকটি কথা বলেছেন, 10,000-এর মতো মানুষকে বের করে দিল, অর্থাৎ ব্যাংকের চাকরির কথা তিনি বলেছেন। আর তার মানে কত বড় জুলুমবাজ তারা, দেখেন, জুলুমবাজ না হলে এতগুলো নিরীহ মানুষকে তারা চাকরিচ্যুত করে। চট্টগ্রামে এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থাৎ ইসলামী ব্যাংক থেকে যে লোকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমার প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী তারেক রহমান কি যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে আবার চাকরি ফিরিয়ে দেওয়ার মতো উদ্যোগ নেবেন কিনা? উদ্যোগ নেবেন কিনা সেটা তো হচ্ছে তিনি চাইলেও পারবেন না, হয়তো তিনি প্রধানমন্ত্রী হিসেবে আহ্বান জানাতে পারেন, যেহেতু এটি একটি বেসরকারি ব্যাংক। আপনি জানেন ইসলামী ব্যাংক হচ্ছে ঐতিহাসিকভাবে এটি জামাতের লোকজন দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যাংক। সেখানে অধিকাংশ মালিকানাই বলা হয় যে জামাতের দলীয় ফান্ড, জামাতের লোকদের মাধ্যমে ইসলামী ব্যাংকে বিনিয়োগ হয় এবং ইসলামী ব্যাংকটি এভাবেই গড়ে উঠেছে। সেই ব্যাংকটিতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, প্রতিষ্ঠা থেকে শুরু করেই বিদেশি বিনিয়োগও ছিল এবং দেশে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল জামাত ইসলামীর নেতৃস্থানীয় লোকজনই। সেই ব্যাংকটি নিয়ে আর কি গত 17 বছর আওয়ামী লীগের লোকজন নানা ধরনের
অপকর্ম করেছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, এবং আওয়ামী লীগ জামাত মিলেমিশে ইসলামী সারা বাংলাদেশে দেখবেন যে ইসলামী ব্যাংকের এবং জামাতের লোকজন সঙ্গে আতাত করেই আওয়ামী লীগের লোকজন কিন্তু ইসলামী ব্যাংক প্রত্যেকটা জেলায় বা বিভিন্ন শাখায় দেখবেন যে আওয়ামী লীগের লোকজন ঋণ পেয়েছে, গ্রাহক দেখবেন যে জামাত নেতা সুপারিশ বা অ্যাকাউন্ট খুলেছে। হ্যাঁ, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন ইসলামী ব্যাংকের মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে কিন্তু হ্যাঁ যে হচ্ছে জামাতের নেতৃস্থানীয় লোকজন যারা থাকে বা প্রত্যেকটা ব্রাঞ্চ পর্যায়ে সেখানে জামাতের লোকজন একটা সম্পর্ক থাকে। সেই সম্পর্কের সূত্র ধরে গত 17 বছর আর কি জামাত যে সুবিধা আওয়ামী লীগের কাছ থেকে নিয়েছে, এই যে ইসলামী ব্যাংকের মাধ্যমে লোন দেওয়ার সুবিধা নেওয়া, একটা পর্যায়ে তো এই আর কি আমরা দেখলাম যে এসালমের সঙ্গে জামাতের এক ধরনের প্রথমে এসালম কিন্তু ইসলামী ব্যাংকের অনেক পুরনো গ্রাহক। বিষয়টা এমন না যে এসালম হুট করে ইসলামী ব্যাংক দখল করেছে। হ্যাঁ, এসালম কিন্তু এসালমের সঙ্গে ইসলামী ব্যাংকের সম্পর্ক অনেক পুরনো, এবং ইসলামী ব্যাংকের বিনিয়োগেই এসালম অনেকটা বড় হয়েছে, বড় সড়ো হয়েছে। একটা পর্যায়ে ইসলামী ব্যাংকটা সে দখল করেছে, এবং সেটি হাসিনা আমলে কিভাবে দখল হয়েছে সে বিস্তর ব্যাখ্যা তো আমরা সবাই জানি, এই স্তর ইতিহাস জানি। সেই ইসলামী ব্যাংক হচ্ছে 5 আগস্টের পর আবার জামাত ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সেই সময় এসালম যেসব লোকজন নিয়োগ দিয়েছে তাদেরকে তারা হচ্ছে বরখাস্ত করেছে, জামাত তাদের লোক পুনর্বাসন করেছে। হ্যাঁ, সেটি মব হইতে পারে। হ্যাঁ, মবও হয়েছে ইসলামী ব্যাংকে 5 আগস্টের পরে। হ্যাঁ, নানা ধরনের মব হয়েছে। আবার নতুন করে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো জামাত কিভাবে ইসলামী ব্যাংক লুট করেছে 5 আগস্টের পরে এবং নির্বাচনের আগে পরে, হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা কিভাবে জামাত ইসলামী ব্যাংক থেকে লুট করেছে তার বর্ণনা তো সংসদেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দিয়েছেন। হ্যাঁ, এবং জামাত যে আর কি এই সময় বিভিন্ন সময় আর কি জামাতের নিয়ন্ত্রণ আর কি চলে যাওয়ার পর ইসলামী ব্যাংকে যেসব নিয়োগ হয়েছে, হ্যাঁ, এসালামও সেখানে তাদের লোকজন ঢুকিয়েছে, তাদেরকে জামাতের লোকজন দিয়ে তারা তো কৌশলে বের করে দিয়েছেন। সেই সংখ্যাটাই হয়তো 10,000 বলেছেন। এখন সেইটা তো আবার নিয়োগের ক্ষেত্রে ইসলামী ব্যাংকেরই সিদ্ধান্ত নিতে হবে কিভাবে ইসলামী ব্যাংক নিবে। প্রধানমন্ত্রী কোনো হস্তক্ষেপ করতে পারবেন না আপনি মনে করেন? না, প্রধানমন্ত্রী তো ব্যাংকে হস্তক্ষেপ করেনও না। তিনি হয়তো আহ্বান জানান, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে তিনি আহ্বান জানাতেই পারেন যে এত লোক 10,000 লোকের আপনি চাকরিচ্যুত করেছেন, যদি অহেতুক বিনা কারণে কোনো কারণ ছাড়া অপরাধ ছাড়া নিরাপদ কারো যদি চাকরি তো যেতে পারে না, সে যখনই নিয়োগ পাক না কেন। জি, সেই সাথে ইসলামী ব্যাংক আজকে একটা অভিযোগ করেছে দুদকে, ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাৎ সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এসালাম সহ 37-38 জনের বিরুদ্ধে দুদকে মামলা করেছে। তার মানে কি রাষ্ট্রপতি কি আবার মামলার ফাঁদে পড়ছেন কিনা? ফাঁদে কেন? এটা তো সরাসরি অভিযোগ। ইসলামী ব্যাংক দুদককে লিখিত বলেছে, তার মানে ইসলামী ব্যাংকের কাছে ওই পরিমাণ তথ্যপত্র আছে। হ্যাঁ, সেই তথ্যপত্রের আলোকে দুদক তার সকল তথ্য যাচাই বাছাই অনুসন্ধান করে সেটি যদি দেখে যে সত্য, হ্যাঁ, এবং ইসলামী ব্যাংক যেহেতু লিখিত অভিযোগ দিচ্ছে, আমি ধরেই নিতে চাচ্ছি যে যেহেতু একটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক হিসাবে একটু বড় বেসরকারি ব্যাংক, এটি তো অস্বীকার করবার কোনো সুযোগ নাই। সেই প্রতিষ্ঠানটি যখন বলেছে তার কাছে সেই তথ্যপত্র আছে, যদি ইসলামী ব্যাংক আবার মিথ্যা তথ্য দেয় ভবিষ্যতে তারও খেসারত ইসলামী ব্যাংক দিতে হবে। সেই সাথে আমার কাছে সময় খুবই কম, একটি প্রশ্ন করে শেষ করব আপনার কাছে, আপনার পর্বটা। সেটা হচ্ছে ভারতের ভয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে ভারতীয় আগ্রাসন বিরোধী কিছু নিদর্শন সরকার সরিয়ে ফেলেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন সীমান্ত হত্যাকাণ্ডের শিকার ভাই বোনদের একটা তালিকা ছিল, সেখানে ফেলানির ভাস্কর্য ছিল, মোদী বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ও ছবি ছিল, এসব স্মৃতি সরিয়ে ফেলা হয়েছে। তাকে প্রশ্ন করা হয়েছে কি জন্য সরিয়ে ফেলা হয়েছে, তিনি বলেছেন ভারতের ভয়ে তিনি সরকার সরিয়ে ফেলেছে। আপনার কি মনে হয়? আচ্ছা, আমি প্রথমত আপনাকে বলে রাখি আমার সীমাবদ্ধতা, আমি জুলাই জাদুঘরে এখন তক ভিজিট করি নাই, অতএব ওখানে কি ছিল না ছিল এটি আমার জানবার কথা না। তবে আমি মনে করি না কোনো দেশের ভয়ে সরকার কোনো কিছু সরাইছে, মনে হয় না। আমি এটা মনে করি। অসংখ্য ধন্যবাদ ডক্টর শিববির আহমদ। এই প্রশ্নটাও থাকলো নাহিদ ইসলামের যে প্রশ্নটা, সেই সাথে ইসলামী ব্যাংক যে যদি বলে একবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষায় যে অন্যায় করেছে, 10,000 মানুষকে বের করে দেওয়া হয়েছে, সেগুলোকে আসলে ইসলামী ব্যাংক বুঝে শুনে করেছে কিনা? জামায়াত ইসলাম যারা মানুষ বেকারদেরকে চাকরি দেওয়ার কথা বলেছে, তারা আবার মানুষকে চাকরি থেকে চাকরিচ্যুত করা দেওয়া হলো, এটা নিয়ে উষ্ম প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আসলে জামায়াত ইসলামের কোন সুযোগ আছে কিনা এই লোকদেরকে চাকরি দেওয়ার ব্যাপারে?
না, জামাত ইসলামী তো দল হিসেবে জামাত ইসলামের কোনো চাকরি দেওয়ার সুযোগও নাই, নেয়ার সুযোগও নাই। সবাই তো বলে জামাত ইসলামের কারণে প্রতিষ্ঠান হিসাবে চাকরিচ্যুত করা হয়েছে ইসলামী ব্যাংক থেকে। এটা তো ধারণা করে, হয়তো অনেকে মনে করতে পারেন, কিন্তু প্রতিষ্ঠান হিসাবে ইসলামী ব্যাংকে যদি কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে অতীতে, যেটা ইসলামী ব্যাংক কিভাবে দখল হয়েছে আমরা তো জানি, যে এটা চর দখলের মতো করে দখলবাজি করে, চোর জবরদস্তি করে, ম্যানেজিং তার ডিরেক্টর বডিকে বাদ দিয়ে ম্যানেজিং থেকে পুরো পাওয়ারটা নিয়ে নিল, এবং নিয়ে তারা যে শেয়ার কিনেছে তার কয়েক গুণ বেশি টাকা তারা সেখান থেকে পাচার করে নিয়েছে, এই পাওয়ারটা হাতে নিয়ে এসআলম, এগুলো নিয়ে তো আমরা জানি। এবং এসআলম এই অনিয়মগুলো, ইসলামী ব্যাংক থেকে যে টাকা লুটপাট করেছে, এই লুটপাটটা করবার জন্য তারা কিছু লোককে নিয়োগ দিয়েছে তাদের পছন্দ মতো বিভিন্ন জায়গায়, যাতে তাদের সেই লুটপাটে সহযোগিতা করতে পারে। তার মানে হচ্ছে তারা তাদের লোকজন তার মানে হচ্ছে না, বিভিন্ন পর্যায়ে তারা দিয়েছে যাতে তাদের একটা পাওয়ার তৈরি হয়। কারণ সে একটা ব্যাংকে যখন পাওয়ার খাটাচ্ছে, তখন তার সাপোর্টার মানে এমপ্লয়ীদের মধ্যে তার একটা সাপোর্ট বেস, গ্রহণযোগ্যতা থাকতে হবে, সেজন্য নিয়োগ দিয়েছে। এখন যদি কোনো নিয়োগ সেটা যেই অথরিটি দিয়ে থাকুক, যদি সেটা স্বচ্ছ সঠিক প্রক্রিয়া নিয়োগ হয়ে থাকে, তাহলে আমি মনে করি সেটা সঠিক প্রক্রিয়া। আর যদি সেটা অস্বচ্ছ প্রক্রিয়ায় বা অসৎ কোনো উদ্দেশ্যে করে দেয়া হয়, তাহলে সেটা ডেফিনেটলি একটা প্রতিষ্ঠান যদি কেউ ভুয়া জালিয়াতি প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে থাকে, এটা যেমন গভর্নমেন্টেরও হয় না যে ভুয়া জালিয়াতি প্রক্রিয়ায় ভর্তি হলে তাকে নিয়োগ হলে তাকে পরে বাদ দেয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি 3-4 বছর পরেও কেউ ভুয়া জালিয়াতি ভর্তি হয়েছে, তাকে কিন্তু ছাত্রত্ব বাতিল করা হয়। তো সেই ক্ষেত্রে এখানে আমরা মনে কথা আমি ক্লিয়ার, কিন্তু আপনার কি এটা মনে হয় কিনা যে এইসব ব্যাংকগুলোতে জামায়াত শিবির না করলে চাকরি পাওয়া যায় না, এই কথাও তো আছে? এটা আমি জানি না যে জামাত শিবির করলেই এখানে চাকরি পাওয়া যায়, জামাত শিবির না করলে চাকরি পাওয়া যায় না। এটার ব্যাপারে অভিযোগ অনেকেই করেন, কিন্তু আমি যতদূর জানি যে ইসলামী ব্যাংকে একটা নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। ইভেন যাদেরকে এখান থেকে চাকরিচ্যুত করা হলো, তাদেরকে চাকরিচ্যুত করা হলো যে এটা কোনো ধরনের নিয়োগ পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ হয় নাই এজন্য, এবং চাকরিচ্যুত করার পরে তারা আবার এদেরকে কল করেছে যে এদের পরীক্ষা নিয়ে স্বচ্ছতার মধ্য দিয়ে আবার নিয়োগ, এবং তাদের জন্য আলাদা নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। এবং আমি শুনেছি সেখানে যারা নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের মেজরিটি আবার চাকরি ফেরতও পেয়েছে প্রক্রিয়ার মধ্য দিয়ে। ধন্যবাদ ডক্টর শিবির আহমেদ। আমার শেষ প্রশ্ন, জামায়াতের অনেকগুলো নেতাকর্মীদের অনেকগুলো মানে অপকর্মের তথ্য আমার কাছে আছে। সর্বশেষ যে তথ্যটা এসছে সেটা হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ, 3 জামায়াত নেতা কারাগারে। যে মুরগির বিষ্ঠা, যা একসময় মুরগির বিষ্ঠা একটা ফার্ম থেকে নিত আওয়ামী লীগ, এবং পরবর্তীতে নেওয়া হয়েছে 5 আগস্ট পরে বিএনপি, শেষ পর্যন্ত সেটা ঘটলো ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের। তারা মুরগির বিষ্ঠা নিয়ে মারামারি হয়েছে, তারা ব্যাংকের তালা ভেঙে টাকা লুট, হাত বোমা বিস্ফোরণ, মোটরসাইকেল ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে, এবং শেষ পর্যন্ত গতকাল তাদেরকে কারাগারে যেতে হয়েছে। 3 জনই জামায়াতের। মুরগি চুরি করলেও ভালো হতো। জামায়াতের নেতা উপজেলা জামায়াতের আমির আছেন, উপজেলা জামায়াতের আমির, যাই হোক, ঘটনাটা সেক্রেটারি সহ 3 নেতা। হ্যাঁ, ঘটনাটা আমি খেয়াল করি, মানে বোঝা যাচ্ছে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে শত্রুতা তৈরি হয়েছে, মারামারি সংঘর্ষ হয়েছে, সেখান থেকে হয়েছে। যদি ব্যবসায়িক দ্বন্দ্ব বা পারিবারিক দ্বন্দ্ব হয়, তাহলে জিনিসটাকে রাজনৈতিক রূপ দেওয়া ঠিক না। যদি না সেখানে আধিপত্য, সেই পয়েন্টে আসছি, যদি সেটা এরকম হয় যে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে কেউ কোনো ব্যবসায়ীর উপরে চাপ প্রয়োগ করতেছে, তাহলে সেটা নিঃসন্দেহে পলিটিক্যাল অপরাধ। তো সেই জায়গায় যদি হয়, তাহলে এটা বিচার হওয়া উচিত। আমি নিঃসন্দেহে নিন্দাও জানাই। যদি ব্যক্তিগত পারিবারিক ভাইয়ের এ ধরনের হয়, সেটা হচ্ছে একরকম। আর যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ কোনো ব্যবসায়ীকে বাধ্য করে, আওয়ামী লীগ নিত সে ফার্ম থেকে, 5 আগস্ট পর বিএনপি নিত, বিএনপির পর যখন এখানে আবার এমপি হচ্ছেন জামায়াতের এমপি কামরুল হাসান, এটা মুরগির বিষ্ঠা দিয়ে কি করে, কি গ্যাস বানায়, মাছের খাবার। মুরগির বিষ্ঠাও যে এত গুরুত্বপূর্ণ সম্পদ, যেটা নিয়ে মারামারি করতে হয়, আজকে প্রথম শুনলাম এরকম। এটা ভালো ব্যবসা। না, যদি কেউ যে কোনো জায়গায়, সেটা সরকার দল হোক, বিএনপি হোক, জামাতের কেউ অপরাধ করলে ছাড় দিতে হবে, ব্যাপারটা তো অবশ্যই না। যদি তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো ধরনের অপকর্ম করেন, সেটা কোনো ধরনের দুর্নীতি হোক, চাঁদাবাজি হোক, বা এ ধরনের ব্যবসায়ীকে বাধ্য করা হোক, এ ধরনের ঘটনা হয়, অবশ্যই বিচার করা উচিত। অসংখ্য ধন্যবাদ দর্শক। আপনাদের কাছে আমাদের বিদায় নেবার সময় হয়েছে। আমাদের সাথে আজকের আলোচনায় যারা ছিলেন, রুহুল আমির রাসেল, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন,
ছিলেন ডক্টর শিব্বির আহমদ, উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করবার জন্য। দর্শক, আপনারা ধৈর্য ধরে আমাদের আজকের এই আলোচনা শুনবার জন্য, দেখবার জন্য আপনাদেরও প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।